নমস্কার। আমার বক্তব্য শুরু করার আগে প্রথমেই জানাই ইউটিউব প্ল্যাটফর্মের যে সকল ক্রিয়েটর ভিউয়ার্স আছেন তাদের সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দের আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকে কিছু বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। কী বিষয়ে আলোচনা করব সেগুলো শুরু করার আগে আমার সম্বন্ধে কিছু কথা আপনাদের জানিয়ে দিই। তারপরে কোন কিছু প্রশ্ন আমার কাছে ছুড়ে দিয়েছে ইউটিউব ক্রিয়েটার বা ভিএসরা, সেগুলোরও যতটা সম্ভব উত্তর দেব, যেগুলো মনে হবে এখানে দেওয়ার মতো প্রয়োজন আছে। প্রথমেই বলি, আমার নাম সুদীপ্ত রয়। আমি একজন সোশ্যাল ওয়ার্কার। সোশ্যাল ওয়ার্কারের থেকেও বড় কথা, আমি একজন মানুষ হিসাবে আমার বরাবরই একটা ভালো লাগা আছে, সেটা হলো অসহায়, দুস্থ, দুর্বল, বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো। কারণ সুসময় মানুষ অনেককে পায়, দুঃসময় অনেক কাছের মানুষও থাকে না। তো সেই দুঃসময় যদি তার হাত ধরে আমি আমার কারণে তার যদি কোনো উপকার করতে পারি এবং সেই উপকারটার ফলে তার যে একটা মনের তৃপ্তি, তার যে ঠোঁটের কোণায় একটু হাসি, এটাই এলো আমার কাছে অনেক কিছু। এটাই আমার ভালো লাগা। এই ভালো লাগাটা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়েছে এবং ভালোবাসাটা ধীরে ধীরে নেশায়। এইভাবেই আমি চলছিলাম। এর ফলে আমার কাজের ফলে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন এনজিও অর্গানাইজেশন, বিভিন্ন সমাজসেবক, তাদের সঙ্গে আমার পরিচয় হয় এবং তারপরে আমিও সেই সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজ করি। ঠিক সেরামই হিউম্যান রাইটস একটা সংস্থা, যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে যারা কাজ করে, সেরকম একটা সংস্থা, চাইল্ড লাইন, শিশু সুরক্ষা, এরকম সংস্থা। তো এইটা নিয়েই কাজ করছিলাম। এবার আমি আসি, যারা আমাকে প্রশ্ন করছেন, অনেকেই প্রশ্ন করছেন জাস্টিস ফর মাদার, জাস্টিস ফর ফাদার। এক পক্ষ বলছেন আমাকে কমেন্টে যে দাদা আপনি, কেউ বলছে দাদা ভাই বা কেউ বলছে দাদা আপনি দুপক্ষের বিচার করে সঠিক সিদ্ধান্ত নেবেন। কেউ বলছে বাচ্চাটি মায়ের কাছে থাকলে ভালো, কেউ বলছে বাচ্চাটি বাবার কাছে থাকলে ভালো, আপনি ঠিক বিচার করবেন আশা করব। প্রথমত, আমি বিচার করার কেউ নই। বিচার যেটা দেবে সেটা আমাদের ভারতীয় সংবিধানে যে আইন আছে তারাই দেবে। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আপনি কেন তাহলে এর মধ্যে এলেন। এবার প্রশ্ন, আমি এই কেসটাতে কি করে এলাম, কেন এলাম, সেইটা 2024 সালের 14ই জানুয়ারি আমাদের কাছে একটা মেসেজ আসে। সেই মেসেজে একজন ভদ্রমহিলা তিনি লেখেন, তিনি একজন ইউটিউব কন্ট্রোভার্সি ক্রিয়েটর। তিনি ইউটিউবের বিভিন্ন ভিডিও, বিভিন্ন বিষয় নিয়ে কন্ট্রোভার্সি করেন। সেরকমই তিনি ইউটিউবে এই মুহূর্তে অনেকগুলো কন্ট্রোভার্সি চলছে, পারিবারিক ঝামেলা, সেরকম এই দুটো পরিবারের কন্ট্রোভার্সিও তিনি করছেন। তার নাম প্রকাশ আমরা করতে পারি না, সেটা আমাদের রাইটসের মধ্যে নেই। কারণ চাইল্ড লাইনের একটা রুলস আছে। চাইল্ড লাইন, শিশু সুরক্ষা নিয়ে যারা কাজ করে তাদের কাছে যদি আপনি দেখেন, আপনাদের মধ্যে বলছি, আপনারা দেখতে পারেন যে আপনার বাড়ির পাশে একটা ফ্যামিলি আছে, হতেই পারে তারা তার বাচ্চার প্রতি পড়াশুনো হোক বা বিভিন্ন বিষয়ে প্রচণ্ড প্রেশার দেয়, সবসময় চিৎকার করে, বাচ্চাটা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, আপনার খারাপ লাগে, আপনার মনে হয় যে গিয়ে কিছু বলি, কিন্তু আপনি আপনার বলতে পারে যে তুমি তোমার পরিবারের নও, এরকম অনেকে বলতে পারে, সেই ভয় তো অনেকে যায় না। তারাও যদি আমাদের ফোন করে, আমরা কিন্তু এই বিষয় নিয়ে তার বাড়িতে চলে যাব যে আপনি কেন বাচ্চার সঙ্গে এরম ব্যবহার করছেন। শিশু সুরক্ষাটা কাজটাই এইটা যে একটা 18 বছরের আগে পর্যন্ত চাইল্ড লাইনের মাধ্যমে একটা শিশু থাকে। তো এই ভদ্রমহিলা যখন আমাদের জানালেন যে দাদা আমরা করছি কন্ট্রোভার্সি ঠিকই, কিন্তু দিনের শেষে তো আমিও একজন মা, আমার কোথাও যেন মনে হচ্ছে এই ভিডিও, ইউটিউব, সোশ্যালে যেটা হচ্ছে এটা বাচ্চাটার প্রতি একটা এফেক্ট পড়ছে বা ভবিষ্যতে পড়বে। এটা যদি আপনারা দেখেন, যাতে বাচ্চার মা বাবাটা এক হয় বাচ্চাটার জন্য, বা বাচ্চাটার কেরিয়ার ভালো হয়। ওনার মতামতকে গুরুত্ব দিয়ে উনি একটা চ্যানেলের লিঙ্ক পাঠিয়েছিলেন, কিছু চ্যানেলের, সেই লিঙ্কগুলো আমরা ফলো করি। লিঙ্কগুলো ফলো করতে করতে আমরা এই কন্ট্রোভার্সিগুলো দেখতে লাগলাম, যারা বলছে তাদের কন্ট্রোভার্সিও দেখতে লাগলাম। দেখতে দেখতে আমরা
আমরা আমাদের মতো খোঁজ নিতে শুরু করলাম যে এই পরিবার কোথায়, ওই পরিবার কোথায়, আমরা আমাদের মতো শুরু করি, এটাই নিয়ম। আমরা কিন্তু কোনো প্যারেন্টসের সঙ্গে যোগাযোগ করিনি সেই সময়। এবার ফেব্রুয়ারি মাসের 12 তারিখে বাচ্চাটির মা আমাদের কাছে আসে। তার একটাই আবেদন ছিল যে আমার বাচ্চাকে আমি আমার কাছে ফিরে পেতে চাই, যেটা কোনো রকমভাবে লাস্ট 7 মাস ধরে পাচ্ছি না। 6-7 মাস ধরে কোনো রকম যোগাযোগ করতে পারছি না। ইভেন আমার আয়টা ইউটিউবে উনিও একজন ব্লগার, আয়টা ইউটিউব দিয়ে আমি যদি আমার বাচ্চার সম্বন্ধে কিছু করি, অন্য ক্রিয়েটার যারা আছে বা ওনার হাজব্যান্ড সে স্ট্রাইক মারছে, তাতে আমার ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, আমার বাচ্চার শরীর খারাপ হচ্ছে, সেটা আমি খোঁজ পাচ্ছি, আমি খবর নিতে পারছি না। আপনাদের কাছে কাতর নিবেদন একজন মায়ের যে আপনারা আমার বাচ্চাকে একটু আমার কাছে দিন। এটা শোনার পরে ওনাকে বললাম ঠিক আছে, আগে আমরা একটু খোঁজ নিই, স্টাডি করার পরে উনি চলে গেলেন। আমরা এবার বিষয়টা নিয়ে একটু নড়াচড়ে বসলাম। খোঁজ নিয়ে আমরা যেটা জানতে পারলাম যে ওনারা বাবা মায়ের একটা অশান্তি হয়েছে। কী অশান্তি হয়েছে, কেন, সেটা ইউটিউব প্ল্যাটফর্মে আমি পুরোটা বলতে পারবো না। কেন হয়েছে এইসব বিষয়ে আলোচনা নাই। অনেক কিছু অনেক ক্রিয়েটাররা তারা কন্ট্রোভার্সি 100% হবে, কেউ পক্ষে বলবে, কেউ বিপক্ষে বলবে, এটাই নিয়ম। এবং যারা পক্ষে বা বিপক্ষে বলছেন, কেউ মায়ের পক্ষে বলছে, কেউ মায়ের বিপক্ষে বলছে, যারাই বলছে, কেউ বাবার পক্ষে বলছে, কেউ বাবার বিপক্ষে বলছে, তারা কিন্তু কেউ অফ দ্য ক্যামেরা দুটো পরিবারের ভেতরে গিয়ে কিছু দেখছেন না। তারা ভিডিওতে যেটা দেখছেন সেটার ওপরে বেস করে তাদের মতামত পোষণ করছেন। আবার এমন অনেক ক্রিয়েটারদের আমরা দেখেছি ভিডিওতে দেখছেন সেটা তো বলছেনই, তাছাড়াও কিছু মন গড়া কথা, কিছু অশ্লীল ভাষা তারা প্রয়োগ করছেন, যেটা এক প্রকার ক্রাইম আমাদের মনে হয়। সেটা তার রুচি, আমাদের মনে হয় সেটা এক প্রকার ক্রাইম, কারণ তার কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু তো সেই বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু এর ফলে কি হচ্ছে, দুটো পরিবারের তিক্ততা কিন্তু আরও বাড়ছে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা। আমাদের কাছে যেসব ডোমেস্টিক ভায়োলেন্স বা চাইল্ড যেরকম আছে, আমরা ওটা কাউন্সেলিং করি, এইভাবে মেটাই। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা সবাইকে ফটো ছেড়ে আমরা করি না। তার কারণ বাবা মায়ের সঙ্গে বাচ্চাটা বড় হবে, বাচ্চাটা ভবিষ্যতে যখন বড় হবে এই ভিডিওগুলো কিন্তু থেকে যাবে। কোনো না কোনো বলে তোদের বাবা মার এরম হয়েছিল, এই ঝামেলা হয়েছিল, দেখ এত গালাগালি, বাচ্চাটার মধ্যে কিন্তু তখন তার আরও জিনিসটা বাজে হবে একটু বড় হলো। তো সেই জন্য এই বাচ্চা বলে না, সব বাচ্চার ক্ষেত্রে সেই জন্য আমরা সোশ্যালি এটা দেখাই না। তার মা যখন এসে আমাদের আবেদন করে চলে গেল, তারপর আমরা খোঁজ নিলাম যে অশান্তি হয়েছে। এনারা একটা ডিভোর্স ফাইলও করেছিলেন। সেখানে আমরা আউটসাইড কোর্ট অন্য সোর্স দিয়ে খবর পেলাম। আমরা ওনার মাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি ডিভোর্স ফাইল হয়েছিল, সেখানে কোনো শর্ত হয়েছিল? মা বলেছিল হ্যাঁ, আমরা সেই বিষয়ে আর কোনো এগোইনি। শর্ত দেওয়া হয়েছিল, সেই শর্তটা বাবা দিয়েছিলেন মাকে, কিন্তু সেই শর্তটা মা মানেনি। তার মধ্যে একটা শর্ত এরম ছিল, সেটা হলো কোনো একটি পোস্ট অফিসে বাচ্চাটা যেদিনকে জন্মগ্রহণ করে সেই জন্মগ্রহণের কদিনের মাথায় বাবা মা জয়েন্টভাবে একটা টাকা বাচ্চার জন্য ফিক্সড করে 10 বছরের জন্য, RTI করে, সেটাও আমরা পেয়েছি। বাবা বলেছিল যে তোমাকে ওই সইটা করে দিতে হবে, ওই টাকাটা তুলে নেব। মার বক্তব্য এখন সই করব না, বাচ্চার যখন বড় হবে তখন সই করব, যখন সময় হবে বাচ্চা পেয়ে যাবে। এই একটা শর্ত। সেকেন্ড শর্ত একটা বলেছিল, ওনার কোনো বাচ্চাটার কোনো পাতানো পিসি, সেও ব্লগার, তার নামে সে কিছু কুরুচি মন্তব্য করেছিল বলে মা মনে হয় তার এগেনস্টে একটা লিগ্যাল স্টেপ নিয়েছিল, সেই কেসটা পুরো তুলে দিতে হবে। আর 3 নম্বর, বাচ্চার প্রতি কোনো দাবি দেখা করা যাবে না। মা এই শর্তটা মানেনি বলে সেই সময় এটা ক্যান্সেল হয়ে গেছিল। তারপরে উনি আমাদের কাছে আসলেন, আমরাও খোঁজ নিলাম। এবার দেখুন, আমরা কিন্তু আইনের বাইরে কেউ নই। সংবিধান যা আইন করেছে আমরা সেটা ফলো করি। কেউ আমাদের কাছে আসলে আমরা তাকে সঠিক রাস্তা দেখাই, যাতে কারণ অনেকেই কেস কাবারি বোঝে না, লয়ারদের কাছে যায়, তারা বোঝায়, অনেকে ভয় পেয়ে যায়, তাদের প্রচুর টাকা খরচা হয়। তা আমরা সঠিক গাইডলাইন দেখাই, 2 যাতে ফ্রি অফ কস্টে হয় ব্যাপারটা, বা অল্প খরচা হয়, এইটা দেখাই। আমরা কোনো পয়সা নিই না, কিন্তু যাতে তার সাশ্রয় হয় এইটা দেখাই, এবং সে সঠিক বিচার পায়, এটা করি। তা সংবিধান বলছে
একটা বাচ্চা যতদিন না 18 বছর হচ্ছে ততদিন বাচ্চার যদি বাবা মা সেপারেট থাকে, বাচ্চার যদি কাস্টাডি দাবি করে 99 ক্ষেত্রে মাকেই কাস্টাডি দেওয়া হয়, 99.99%। কিন্তু এখন ওর সঙ্গে নতুন একটা ইমপ্লিমেন্ট যোগ হয়েছে, সেটা হলো একটা বাচ্চা 7 বছরের নিচে পর্যন্ত যদি কোনো বাচ্চা হয়, সে বাচ্চার কাস্টাডি 100% মা পাবে। 7 বছর যখন হয়ে যাবে তখন বাচ্চার বাবা ইচ্ছা করলে কোর্টে একটা অ্যাপিল করতে পারে যে আমার মনে হয় আমার বাচ্চা ওখানে ভালো নেই, আমি আমার কাস্টাডিতে রাখতে পারি। কোর্ট যদি এবার বিচার করে দেখে যে না বাবার কাছে হয়তো ভালো, তাহলে বাবাকে দেবে, নাহলে মার কাছেই রাখবে। কিন্তু এখানে একটা যে শর্তটা উনি মানে যদি যে শর্তটা উনি দিয়েছিলেন যে বাচ্চার সঙ্গে যোগাযোগ করতে পারবে না, এরকম কোনো কোর্ট শর্ত দেবে না। কারণ হলো কাস্টাডি রাইটস মানে এই নয় যার কাছে কাস্টাডি থাকবে সে সব অধিকার বাচ্চার তার, এরকম কোনো ব্যাপার নেই। বাচ্চার কাস্টাডি যদি মায়ের কাছে থাকে রাইটস, তাহলে বাচ্চার বাবাকে কোর্টস ভিজিটিং রাইটস এবং কন্ট্যাক্ট রাইটস দেবে। ভিজিটিং রাইট, কন্ট্যাক্ট রাইটস কি? ভিজিটিং রাইটস হলো বাচ্চার সাথে বাচ্চার বাবা দেখা করতে পারবে, ফোনে কথা বলতে পারবে, ভিডিও কলে কথা বলতে পারবে। এবং 7 বছর পরে দেখা গেলে যে বাচ্চার বাবা অ্যাপিলে বাচ্চার বাবা কাস্টাডি পেল, সেক্ষেত্রে বাচ্চার মা বাচ্চার সঙ্গে দেখা করতে পারবে, ফোনে কথা বলতে পারবে, ভিডিও কলিং করতে পারবে। এটা হলো ফার্স্ট। সেকেন্ড, যতদিন না বাচ্চা যার কাছেই থাকুক, যতদিন না বাচ্চার 18 বছর হচ্ছে, বাচ্চার কেরিয়ারের সমস্ত ডিসিশন দুজনকে মিলে নিতে হবে। যে বাবার কাছে যদি মায়ের কাছে যদি বাচ্চা থাকে, আর মা যদি মনে করে যা বলবো সব আমার, সেটা ভুল। বাচ্চার বাবার মতামতও সেখানে গ্রাহ্য হবে। ঠিক বাবার কাছে থাকলেও বাচ্চার মার মতামত সেখানে গ্রাহ্য হবে। এটা আমি বলছি না, এটা আমাদের সংবিধান বলছে। তো এটা হলো মেন। এবার এখানে ইউটিউবে যারা আছেন, কেউ বাবার পক্ষে কেউ মার পক্ষে, তারা হাজার চিৎকার করলেও আইন ওসব শুনবে না। আইনের কাছে যেটা নিয়ম সেটাই। এই হলো মেন বক্তব্য। কিভাবে আমি কেসে এলাম, কি পেলাম, কেন এলাম, এটাই আমার বলার ছিল। আমরা শুধু গাইড করছি, আর কিছু না। নেক্সট ভিডিওতে আমাকে অনেক বোন, আমি বোনই বলছি যেহেতু তিনি আমায় দাদাভাই বলেছেন, যে আমার চ্যানেল কেন করেছি, কেন প্রমোট করছি, আমি কি এক পক্ষ, সেই সব নিয়ে অন্য একদিন বলবো। আজকে এই অডিও বার্তাটা দেওয়ার মূল কারণ, কেন চাইল্ড লাইন ঢুকলো। আরও একটা বিষয়, যেহেতু এটা কন্টেস্ট হচ্ছে, আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, যদি কাস্টাডি বাচ্চার মা পায়, চাইল্ড লাইন কিন্তু বাচ্চাটার প্রতি নজর রাখবে, বা কোনো রকম কোনো 19-20 হলে চাইল্ড লাইন কিন্তু বাচ্চার মায়ের এগেনস্টে লিগ্যাল স্টেপ নেবে। ঠিক বাচ্চার বাবার ক্ষেত্রেও কিন্তু চাইল্ড লাইন নজরে আছে। তো ব্যাপারটা এখন এই প্রসেসে আছে, সেটাই জানানোর জন্য বললাম। যারা বলছে আমাকে আপনি বিচার করবেন, আমি বিচার করার কেউ নেই, বিচার করবে আদালত। কিন্তু অ্যাজ পার আইনে যেটা আছে সেটা আপনাদের জানালাম। এখানে এখন বাচ্চার মতামতের, বাচ্চা যদি বলে যে আমি এখন এই বয়সে, একটা বাচ্চা 3 বছরের বাচ্চা জানে না দুধ খাবে ভালো না চানাচুর খেলে ভালো, তো বাচ্চার মতামতটা তখনই দেওয়া হবে আফটার 18 ইয়ার্স। 18 বছর পরে বাচ্চা যদি মনে করে আমি কিছুদিন বাবার কাছে থাকবো, কিছুদিন মায়ের কাছে থাকবো, তখন কোর্ট তার বক্তব্যের গুরুত্ব দেবে, কোর্ট তার মতামত শুনবে। আর একটা কথা, যেহেতু এটা কন্টেস্ট দিয়ে যাচ্ছে, যেই কাস্টাডি পাক, চাইল্ড লাইন কিন্তু বাচ্চাটার ওপরে নজর রাখবে। চাইল্ড লাইন দেখবে বাচ্চাটা যেন সুন্দর ভবিষ্যতে সুন্দর শিক্ষায় শিক্ষিত হয়। এটাই হলো আজকের বিষয় আমার বক্তব্য ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে এই আইনি প্রক্রিয়া কিভাবে এগোচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা জানাবো, কিন্তু আজকের দিনে যতটা জানানোর প্রয়োজন মনে হবে, তাই বলে কারুর ব্যক্তিগত বিষয় নিয়ে এখানে আলোচনা করব না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।